প্রত্যেকেই মাস্ক পরিহিত। তারা মিলে ধাক্কিয়ে দরজা ভেঙে বাড়ির ভেতর প্রবেশ করে। তারপর ঠিক 9 মিনিটের মাথায় 3 জন বের হয়ে মাইক্রোতে উঠে বসে। এর পরপরই আরও 2 জন লোক বাণীকে টেনে ঘর থেকে বের করে। 2 ভাউ চেপে ধরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে মাইক্রোর দিকে। দুর্জয় নীরব দৃষ্টি মেলে দেখে বাণীর যথাসম্ভব প্রতিরোধের চেষ্টা। বাণীর চোখে মুখে ফুটে ওঠা ভয়, আতঙ্ক, কোনো কিছুই তার দৃষ্টি এড়ায় না। বাণী আশেপাশে কোনো কিছু না পেয়ে নগ্ন পায়ে উঠোনের মাটি খাবলে ধরার চেষ্টা চালাচ্ছে। এই টানা হেঁচড়ার মাঝে বাণীর শাড়ির আঁচলটা অসাবধানতাবশত কাঁধ থেকে পড়ে যায়। অসংলগ্ন দৃশ্যটুকু দেখতেই দুর্জয় অপ্রস্তুত হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ভিডিও টেনে সামনের দিকে যায় সে। বাণীকে মাইক্রোতে তুলে ফেলার পর 3টে লোক ফের উঠোনে ফিরে আসে। তাদের মধ্যে একজনের আদেশ মতো বাকি 2 জন ইলিয়াসকে টেনে বাড়ির পেছন দিকে নিয়ে যায়। অতি দ্রুত কাজটা শেষ করেই তারাও সেই মাইক্রোতে চেপে বসে। দুর্জয় এই পর্যায়ে ভিডিও পজ করে জুম করে মাইক্রোর নাম্বার প্লেটটা দেখার ট্রাই করে, কিন্তু গাড়িটা উঠোনের বাহিরে হওয়ায় নাম্বার প্লেটটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। দুর্জয় ফোন বের করে কারো নাম্বারে কল করে। কলটা রিসিভ হতে সে স্পষ্ট গলায় আদেশ করে, একটা গাড়ির ছবি পাঠাচ্ছি, নাম্বার প্লেট স্পষ্ট নয়। বিকেল 5:37 ঘটনা। ইচ্ছেনগরের কোনো রুট হয়ে গাড়িটা কোথায় গিয়ে পৌঁছেছে সম্পূর্ণ ডিটেলস আমি জানতে চাই। শহরের সকল রোডের সিসিটিভি ফুটেজ চেক করো অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, আর কেসটা কনফিডেন্সিয়াল, সেই অনুযায়ী কাজ করো। সময় রাত 9:13। প্রকৃতিতে তখন চলছে প্রলয়কারী তাণ্ডব। বাতাসের প্রকোপে ওয়াশরুমের এক কোণা ছোট্ট জানালার থাই গ্লাসটা কেমন কেঁপে উঠছে একটু পরপরই। নিশি ঝড়ের ডাক এবং জানালার এরকম কেঁপে ওঠার শব্দ শুনে মনে হচ্ছে বুঝি কোনো অশরীরী ডাকছে বাহিরে। প্রকৃতি যখন তাণ্ডবে মত্ত তখন এক ছোট পানি মুখে ছিটিয়ে চোখ তুলে আয়নার পানে তাকায় হিরণ। চোখের পাশে ক্ষতস্থান হতে এখনো তরল রক্ত ঝরছে। সেই রক্ত হিরণের গাল বেয়ে টুপটুপ করে সিঙ্কের উপর পড়ছে। অতঃপর পানির কল হতে বহমান পানির সঙ্গে মিলে যাচ্ছে। হিরণ নীরবে এই দৃশ্যটুকু পরখ করে। এক দীর্ঘশ্বাস ফেলে ফার্স্ট এড বক্স হতে একটা কাচের মাথায় কিছুটা তুলো ছিঁড়ে তা আটকে সেটা তরল স্যানিটাইজারে ডুবিয়ে আংশিক ভিজিয়ে নেয়। অতঃপর কাচের সাহায্যে তুলোটা কাটা জায়গায় ছোঁয়ায় পরিষ্কারের উদ্দেশ্যে। সঙ্গে সঙ্গে কাটা জায়গাটা এক প্রকার কামড়ে জ্বলে ওঠে, কিন্তু হিরণ সেই যন্ত্রণাটুকু অবলীলায় সহ্য করে নেয়, টু শব্দও করে না। এসব সামান্য কাটাছেঁড়া তাকে যন্ত্রণা দিতে সক্ষম নয়, উল্টো বাড়ির থেকে পাওয়া প্রতিটি আঘাতকেও হিরণ সযত্নে লালন করে। সেগুলো দাগ শরীরে বয়ে বেড়ানোর মাঝেও সে শান্তি পায়। চোখের পাশের ক্ষতটা পরিষ্কার করে সেখানে আপাততের জন্য ব্যান্ডেজ করে নেয় হিরণ। এই কাজটুকু শেষ করে হাত ধোয়ার জন্য সিঙ্কের সামনে সামান্য ঝুঁকতে নিলে পিঠে কিছুটা জ্বালা অনুভব করে সে। সঙ্গে সঙ্গে সে একপাশে ফিরে আয়নার পানে তাকিয়ে রেখে হালকা আকাশি রঙা শার্টের পেছনের দিকটা ভেদ করে লাল রক্ত দেখা যাচ্ছে। হিরণের মনে পড়ে যায় যে বাণীর রাগের বশে যখন কাচের শোপিসগুলো ছুটছিল সেগুলো এসে তার পিঠে লেগেছিল। এতক্ষণ পিঠের দিকে হিরণের মনোযোগ ছিল না বিধায় খেয়াল করেনি সে, কিন্তু এখন খেয়াল হতেই সঙ্গে সঙ্গে সে গায়ের শার্টটা খুলে ফেলে। যতদূর সম্ভব পিঠের ক্ষতটাও পরিষ্কার করে নেয় সে। ফ্রেশ হয়ে অর্ধ উদম দেহ নিয়ে ওয়াশরুম থেকে বের হতে হিরণ আগে এক পল বিছানায় বসে থাকা শাড়ি পরিহিতা নারীকে দেখে নেয়। দেখে নিজের চোখ দুটো জোড়ায়। কলাপাতার ন্যায় সরু দেহতে হালকা জারুল ও সাদা রঙের মিশেলের শাড়িটা খুব মানিয়েছে। হিরণের মনের কোণে এক সুপ্ত ইচ্ছে ছিল জীবনে একবার অন্তত বাণীকে শাড়িতে দেখার, কিন্তু মুখ ফুটে সেই ইচ্ছের কথা কখনো প্রকাশ করা হয়নি তার। আর আজ যখন সেই ইচ্ছে পূরণ হয়েছে তখন চোখ ফেরানো দায়। হুট করে হিরণের খুব জানতে মনে চায় কে সেই ব্যক্তি যার কথায় বাণী শাড়ি পরেছে। বাণী ঘাড় ঘুরিয়ে হিরণকে দেখে। দৃষ্টি স্থির হয় হিরণের চোখের পাশে কাটা জায়গাটায়। সঙ্গে সঙ্গে তার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। পৈশাচিক আনন্দ অনুভব করে সে। বাড়ির হাসি দেখে হিরণ নীরবে সোফায় গিয়ে বসে। এই হাসিটুকু দেখার জন্য আরো 1000টা ঘাত সহ্য করতে রাজি আছে সে। প্যান্টের পকেট থেকে ফোন বের করে সে একজনকে কল করে। কাটকাট গলায় প্রশ্ন করে, বন্নি ঘুমিয়েছে? এতদূর শুনতে বাণী নিশ্চিত হয় ফোনের অপর পাশের ব্যক্তিটা ইবাদ। হিরণ আবারও প্রশ্ন করে, শমশের মজুমদারের ব্যবস্থা করা হয়েছে? তোমার ম্যাডামের সাহায্যকারীর নাম পরিচয় বের করো ওর পেট থেকে। এতটুকু শুনতে বাণী বিস্ফোরিত দৃষ্টি মেলে তাকায়। হিরণও বাণীর দিকে তাকিয়েছিল। বাণীকে এমনভাবে তাকাতে দেখেও সামান্য হাসে। সেই হাসি দেখে বাণীর গা জ্বলে যায়। হিরণ ফোন রাখতেই বাণী বলে ওঠে, কেউ সাহায্য করেনি আমাকে। হিরণ ফোন চালাতে চালাতে জবাব দেয়, আচ্ছা। হিরণ যে বাণীর কথা বিশ্বাস করেনি তা বাণী ভালো করেই জানে। সে আবার চেঁচিয়ে ওঠে, বললাম তো আমাকে কেউ সাহায্য করেনি।
হিরণ একই ভঙ্গিতে বলে। আচ্ছা। বাণী এবার ক্ষুব্ধ স্বরে বলে। বিশ্বাস করছেন না কেন আমাকে? হিরণ ফোনের দিকে দৃষ্টি স্থির রেখেই জবাব দেয়। ঘুমাও বানি। বাণী হিরণের কথার তোয়াক্কা করে না। সে ক্ষোভ মিশ্রিত দৃষ্টি নিয়ে হিরণের পানে তাকিয়ে রয়। হিরণ এবার ফোন রেখে চোখ তুলে তাকায়, স্বাভাবিক গলায় বলে। পালানোর আগে এবং কারো সাহায্য নেওয়ার আগে ভাবা উচিত ছিল তোমার। এর দায়ভার আমার না। বাণী ক্রুদ্ধ স্বরে বলে। ঘৃণা করি আপনাকে। হিরণ হাসে বলে। এক এক করে আমাকে ঘৃণা করার কারণগুলো বলো তো, শুনে দেখি তোমার কাছে আমাকে ঘৃণা করার কয়টা কারণ আছে। বাণীর সঙ্গে সঙ্গে বলতে শুরু করে। আমার ভাইয়ের খুনি হিসেবে আপনাকে আমি ঘৃণা করি। হিরণ হাতের আঙুলের সাহায্যে কারণ গণনা শুরু করে। আমাকে জোর করে বন্দি করে রাখার জন্য আপনাকে ঘৃণা করি। আনিসুজ্জামান তালুকদারের থেকে আমাকে পণ্যের মতো কিনে নেওয়ার কারণে আপনাকে আমি ঘৃণা করি। আপনার লাইফস্টাইলের জন্য আপনাকে ঘৃণা করি। ঘরের বাইরে আপনার অনৈতিক কর্মকাণ্ডের জন্য আপনাকে ঘৃণা করি আমি। কাফের আপনি, রবের অস্তিত্বে বিশ্বাস নেই আপনার, তাই ঘৃণা করি। আর আমাকে যেই 2 বার রেপ করেছেন সেই জন্য ঘৃণা করি। এতদূর বলে বাণী আর বলার মতো কিছু খুঁজে পায় না। ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে সে। হিরণ অবাক হয়ে বলে। মাত্র 7টা কারণ? আমি ভেবেছি 1000টা কারণের লিস্টে ধরিয়ে দিবে তুমি। বাণীর কাছে হিরণকে ঘৃণা করা অগণিত কারণ রয়েছে, কিন্তু আপাতত এই কয়েকটা কারণ বলেই সে নীরব হয়ে গিয়েছে। আর কিছু বলতে ইচ্ছে করছে না তার। হিরণ এবার হেসে বলে। তোমার কাছে আমাকে ঘৃণা করার জন্য 7টা কারণ রয়েছে, অথচ আমার তোমাকে ভালোবাসার পিছনে কোনো কারণই নেই। কি অদ্ভুত। বাণীর এসব কথা শোনার আর ধৈর্য নেই। সে একটা কাঁথা টেনে মাথা পর্যন্ত ঢেকে শুয়ে পড়ে। মনে নতুন ভয় হানা দিয়েছে তার। এই শমশের নামক লোকটা যদি মুখ খুলে, দুশ্চিন্তা বাণীর বুক কামড়ে ধরে। আরও একবার সে কারো বিপদের কারণ হতে রাজি না। আরও একবার সে কারো মৃত্যুর কারণ হতে রাজি না। হেডকোয়ার্টারে পৌঁছাতেই দুর্জয়কে জুলফিকার কেবিনে ডাকা হয়। দুর্জয় কেবিনে প্রবেশ করতেই দেখে সেখানে আগে থেকেই সাইফ, সাদাত, ফারদিন, জোনায়েত উপস্থিত রয়েছে। দুর্জয়কে দেখতেই জুলফিকার থমথমে গলায় বলে। সেল নম্বর 3-তে থাকা টেররিস্টদের একসাথে ডেথ হয়েছে। দুর্জয় কপাল কুঁচকে তাকায়। এটাই সেই ইমার্জেন্সি কেস। হুট করে একজন বন্দি টেররিস্টের মৃত্যু। বিষয়টা শুনতে যতটা স্বাভাবিক লাগছে, বাস্তবিকভাবে ততটা স্বাভাবিক নয় তা দুর্জয় নিশ্চিত। সে আগ্রহী দৃষ্টি নিয়ে তাকাতে জুলফিকার ফের বলে ওঠে। ওই টেররিস্ট মুখ খুলতে রাজি হয়েছিল, তবে ওর শর্ত ছিল শুধু আমাকেই ও সবটা জানাবে। কিন্তু আমি সেলে পৌঁছে ওকে মৃত অবস্থায় পাই। ক্যান ইউ গেস দ্য সিচুয়েশন সুরজয়? দুর্জয় অকপটে বলে ওঠে। কেউ একজন চায় না আমরা কিছু জানতে পারি। এতটুকু বলেই দুর্জয় ভাবুক স্বরে বলে। আর সেই কেউ একজনটা আমাদের মধ্যেই কেউ। সাহেব ভনিতা ছাড়া বলে ওঠে। স্যার, আই এম সরি স্যার, কিন্তু আমাদের মধ্যে কোনো একজন প্রতারক হলে আমি সন্দেহের তালিকায় সর্বপ্রথম কর্নেল জুবায়ের শিকদার স্যারকে রাখবো। ওনার আচরণ এবং এই কেস রিলেটেড বিভিন্ন ডিসিশন অত্যন্ত সন্দেহজনক স্যার। জুলফিকার এবং দুর্জয় নীরবে সাইফের কথা শুনে। তারা এই ব্যাপারে কোনো প্রতিবাদ করে না, কারণ তাদের মাথায়ও সন্দেহের তালিকায় প্রথমে এই নামটাই এসেছে। সাদাত বলে। আমি লেফটেন্যান্ট সাইফের সঙ্গে একমত। জুলফিকার গলা ছেড়ে বলে ওঠে। মোদ্দা কথা হলো, এখন কাউকেই সম্পূর্ণ বিশ্বাস করা যাবে না। এই অপারেশন রিলেটেড প্রতিটা ইনফরমেশন এখন নিজেদের মধ্যেও কনফিডেন্সিয়ালি রাখতে হবে আমাদের। গুরুত্বপূর্ণ সকল ইনফরমেশন সবার আগে আমি অথবা মেজর দুর্জয় ছাড়া অন্য কাউকে জানাবে না। সাহেব প্রশ্ন করে। স্যার, প্রতারক কে সেটা আগে জানা কি বেশি গুরুত্বপূর্ণ না? দুর্জয় স্থির গলায় বলে। একটা উপায় আছে। জুলফিকার প্রশ্ন করে। কি? দুর্জয় শুধু শান্ত গলায় বলে। সময় মতো প্ল্যান জানিয়ে দিব সবাইকে। এক এক করে সবাই জুলফিকারের কেবিন থেকে প্রস্থান করলে দুর্জয় বেরোনোর জন্য পা বাড়ায়। জুলফিকার সেই মুহূর্তে তাকে পিছু ডাকে। আই নিড টু টক টু ইউ দুর্জয়। ফিনফিনে বাতাস বইছে চারিদিকে। 13 তলা উঁচু দালানের ছাদ হতে রাতের টিমটিমে আলোর শহরটা দেখেছে এক জোড়া চোখ। এই তো আর কিছুক্ষণ, তারপরে এই দালানের নীরবতা ভেঙে যাবে। সবাই মিলে হন্যি হয়ে খুঁজে বেড়াবে এক পাগলকে। পাগলই তো, একা একা কথা বলা, হঠাৎ তীব্র ভয়ে মিয়ে যাওয়া,
বিষণ্ণ মনে সারাদিন 4 দেয়ালের মধ্যে বন্দি থাকাটা হয়তো পাগলেরই লক্ষণ। না হয় কি সবাই মিলে তাকে বারবার ধরে বেঁধে ওই সাইকিয়াট্রিস্টের কাছে নিত? পাতলা টপের উপর কালো জ্যাকেট আর একটা প্লাজো পরিহিত নারী কায়া নির্ভীক ভঙ্গিতে ছাদের রেলিংয়ে বসে এসবই ভাবছিল। হুট করে এক দমকা হাওয়া এসে তাকে ছুঁয়ে যায়। খুলে রাখা চোখ জোড়ার সঙ্গে সঙ্গে বুঝে আসে, চোখের সামনে ভেসে ওঠে অতীত। যেইবার সে প্রথম ও শেষবারের মতো সিনেমা দেখতে হলে গিয়েছিল, সঙ্গে ছিল ওই প্রেমিকরূপী প্রতারক। সিনেপ্লেক্সে তখন 2013 সালে রিলিজপ্রাপ্ত সিনেমা আশিকি 2 এর জন্য উপচে পড়া ভিড়। 10 বছর আগে রিলিজপ্রাপ্ত একটা রোমান্টিক সিনেমার এত হাইপ দেখে সায়েন্স ফিকশনজনরা প্রেমী রুহি খুব কৌতূহলী ছিল। এত ভিড়ের মধ্যে আব্রাহাম তার হাত চেপে কোল্ড ড্রিঙ্কস সহ হাবিজাবি কিনে সিনেমা হলে প্রবেশ করেছিল। মুভি চলমান অবস্থায় আব্রাহাম কেবল একবার বলেছিল এই মুভির ডিউক বক্স তার খুব প্রিয়। সেদিন রাতে রুহি নিজের ফোনে আশিকি 2 এর সম্পূর্ণ জিউক বক্স ডাউনলোড করে ফেলে। সেই জিউক বক্স প্রেমী রুহির জীবনে আর না থাকলেও জিউক বক্সটা এখনো তার ফোনে রয়ে গিয়েছে। অতীতের ভাবনা ছেড়ে রুহি বর্তমানে ফিরে চোখ খুলে ফোনটা হাতে নিয়ে ডাউনলোড লিস্ট হাতে আব্রাহামের প্রিয় জিউক বক্স প্লে করে নীরবে বসে রয়। আচমকা নিজের পাশে কারো অস্তিত্ব টের পেতে সে ঘাড় ঘুরিয়ে তাকায়। তার হাতে এক হাত দূরেই রেলিংয়ের উপর কালো টি শার্ট পরিহিত এক যুবক বসে রয়েছে। যুবকের দৃষ্টি রুহির পানে নিবদ্ধ, মুখভঙ্গি নির্লিপ্ত। রুহি সেই নির্লিপ্ত মুখপানে চেয়ে রয় অনেকটা ক্ষণ। দুজনের মধ্যে এক অসীম শূন্যতার সমদূরত্ব, যে দূরত্বটা কেবল এক বিষণ্ণতার সুতোয় দুজনকে বেঁধে রেখেছে। রুহি মলিন গলায় প্রশ্ন করে, আমি কি পাগল হয়ে গিয়েছি? নিষ্ঠুর যুবক নিরুত্তর রয়। রুহি উত্তরের অপেক্ষা করে না, সে আপন মনে বলতে থাকে, আম্মু আব্বু শুধু বলে আমি অসুস্থ, সাইকিয়াট্রিস্টের কাছে গেলেই নাকি সুস্থ হয়ে যাব, কিন্তু আমি তো জানি আমি সম্পূর্ণ সুস্থ। এবারও সেই যুবক নিরুত্তর রয়। রুহি এবার কণ্ঠে গোপন দীর্ঘ নিঃশ্বাস মিশিয়ে প্রশ্ন ছুড়ে, প্রতারণা করাটা কি খুব জরুরি ছিল? নিষ্প্রভ কণ্ঠে শেষ প্রশ্নটা করে রুহি। সত্যি কখনো ভালোবাসুনি? প্রশ্নটা করার সময় এক করুণ যন্ত্রণা রুহির হৃদয়ে উতাল পাতাল ঢেউ তোলে। অস্তিত্বহীন এই যুবকের অস্তিত্ব তাকে ক্ষণে ক্ষণে মনে করিয়ে দেয় সে খুব ঠকেছে। আর এই ঠকানোর দায় বুকে নিয়ে যুবকটা পৃথিবীর বুক থেকে হারিয়ে গেল। রুহির শেষ প্রশ্নের উত্তর না দিয়ে যুবকটা ফের হাওয়ায় মিলিয়ে যায়। রুহি একটা দীর্ঘশ্বাস ফেলে নীরবে রেলিংয়ের উপর উঠে দাঁড়ায়। আর তার একটা গোপন ক্ষত রয়েছে, ঠকে যাওয়ার ক্ষত। এই ক্ষত কখনো সেরে উঠবে না তা রুহি ভালো করেই জানে, কিন্তু এই ক্ষত বয়ে বেড়ানো আর তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই তো জীবনের সঙ্গে সন্ধির ব্যবচ্ছেদ ঘটাতে সে কেবল এক কদম বাড়ায়। পেছনে ফেলে যায় ফোনে প্লে করা গানের বিষণ্ণ সুর। খিলেঙ্গি চাহা বাহারে সাবি মুঝে তু ওয়া পায়েগা, রাহেগি চাহা হামারি ওয়াফা মুঝে তু ওয়াহা পায়েগা, মিলুঙ্গা মে ইস তারা ভাদা রাহা, राहूंगा संग में सदा भादा रहा, तुझे जीना है मेरा बिना।